হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো মঙ্গলবার আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। সকলকেই জানাই শুভ অষ্টমীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো যাই হোক, সকাল সকাল উঠেছি, মিনিমাম ওই 6:30 মতো বাজবো, এরকম টাইমে উঠে পড়েছি। সোনামা আর আমি আজকে একসঙ্গেই উঠে পড়েছি। তো ওকে উঠে পরে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে মায়ের কাছে দিয়েছি। তো মা বলছিল যে ঘরটা মুছে নেবো, তো তখনই সোনামা উঠে পড়েছিল। আমি মাকে বিশেষ করে মানা করলাম যে মা, তোমাকে ঘরটা মুছতে হবে না, আমি না হয় মুছে দেবো, কারণ এখন ঘরটি মুছলে সোনামা এইদিক ওইদিক ছোটা দৌড়া করবে, দুষ্টুমি করবে, তাহলে পড়ে যাওয়ার ভয়টা থাকবে। তো সেই কারণে মা তখন আর ঘরটা মুছেনি। আর মাদের যেদিন থেকে স্ট্যান্ডটি এনেছে ঘর মোছার জন্য, সেই দিন থেকে আমার ঘর মোছার ইচ্ছাটা যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে, জানেন তো। সেই কারণেই মাকে আমি বিশেষ করে মানা করেছিলাম যে মা, তোমাকে আর ঘর মুছতে হবে না, আমি না হয় ঘরটা মুছে নেবো পরে। তো যাই হোক, এই মুহূর্তে সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, বাসি কাজ আরে সব কিছুই। মা ঝাঁটারে সব কিছু দিয়ে রেখেছিল, শুধুমাত্র ঘরটা মুছতেই বাকি ছিল। মা জল বালতি আরে সব কিছুই এনে রেখেছিল, জানেন তো। তো এই মুহূর্তে মা সোনামাকে নিয়ে গিয়েছে একবার আমাদের বাড়ি, কারণ আজকে দিদিভাইকে আনতে গিয়েছে মা। কালকেই বলেছিল দিদিভাইকে আসার জন্য, কিন্তু দিদিভাই বলেছিল যে আজকে আর যাবো না, কালকে না হয় অষ্টমীর দিনকে যাব। আর আজকে যেহেতু অষ্টমী রয়েছে, আজকে তো ডুব না দিয়ে খেতে পাবো না কোনো কিছুই, আজকে তো মুড়ি খেতে পাবো না। ঘরটা আরে মুছে নিই, আর কটা মতো কাচাকুচি করার রয়েছে, ওই কাচাকুচিগুলো সেরে নিই। তারপরে স্নান করে একেবারে মা ডালিয়া করবে বললো, ডালিয়া খেয়ে নেবো। তারপরে ওই দুপুরের দিকে আজকে হবে ছাতুর কচুরি। হোক, ওই ধারের রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে ওই গ্যাসের ওভেনের কাছে জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা যে রুমটিতে শুয়ে থাকি ওই রুমটিও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে এই হলটিও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমার ভয়েসটার মধ্যে একটুকু মিউজিকের ইফেক্ট পেতে পারেন, তো এটাকে একটুকু ইগনোর করবেন, কারণ আমাদের এইখানে দুটো দুর্গা প্রতিমা হয়। তো আমি যেহেতু বাপের বাড়িতে রয়েছি আর আমি আজকে ছাদে ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে এই মিউজিক আরে বাজছে দুর্গা প্রতিমার কাছে। তো এই মিউজিকের আওয়াজটা একটু বেশি পরিমাণে আসছে এই ছাদেতে ভয়েসটা দিচ্ছি বলে। তো এটাকে একটু ইগনোর করবেন। আর একটু পরে মনে হয় কিছু একটা প্রতিযোগিতা আরেও রয়েছে, অনুষ্ঠান আরে, তো সেই কারণে নাম ডাকাটা কেউ করছে, তো এগুলোকে একটুকু ইগনোর করবেন। তো যাই হোক, এইদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেল, আর পুরো হলটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই মুহূর্তে নিচে যে সিঁড়িগুলি রয়েছে এই সিঁড়িগুলিও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘর মোছার স্ট্যান্ডটা দিয়ে আমি যতটুকু ঘর মুছে সুবিধা বুঝতে পারলাম সব কিছুই ঠিকঠাক রয়েছে। তবে এই যে আমরা দেয়ালগুলি মোছার চেষ্টা করি, এগুলো কিন্তু মোছার খুব একটা বেশ ভালো লাগছে না, আমার তো বেশ সুবিধা হচ্ছে না। তো সেই কারণে আমার খুব একটা বেশ কমফোর্টেবল ফিল হচ্ছে না, জানেন তো। এই দেয়ালগুলি আবার হাতে করে কোনো জলের কাপড়ে করে মুছতে হবে। তো যাই হোক, যতটুকু পেরেছি মোছার চেষ্টা করেছি। স্ট্যান্ডে করে মোছা খুব একটা বেশ অভ্যাস নেই, তো আজকে প্রথমবার মোছামুছি করলাম। তো যাই হোক, ঘেমে তো পুরো একাকার হয়ে গিয়েছি, কারণ এই সামনের দিকটায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর চলে এসেছে। তো ঘর মোছা জলটা বাইরেতে ফেলে দিয়ে চলে এলাম। এরপরে আমি এই ট্যাপটাতে একটু জল নিয়ে নিই মগটাই করে, কারণ এই স্ট্যান্ডটা একটু অল্প পরিমাণে ধুয়ে নেবো, 2-3 বার করে একটু। এই স্ট্যান্ডটা থেকে যা পরিমাণে ময়লা বেরোবে সে আমার ভালো করেই জানা আছে, কারণ শুধুমাত্র একটু করে নিগড়ে নিগড়ে পুরো ঘরটা মুছে নিয়েছি। তো ঘরটা থেকে তো প্রচণ্ড পরিমাণে ময়লা বেরিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমার 2-3 বার মতো মোছা হয়ে গিয়েছে ভালো করে। এই যে এই মুহূর্তে আমার 4বারে পড়লো। তো এই মুহূর্তে বেশ পরিষ্কার জলটা বেরোলো। তো যাই হোক, চলুন মা আর স্ট্যান্ডটা যে জায়গায় রেখে থাকে এই জায়গায় রেখে দিই, তাহলে বেশ ভালো পরিমাণে শুকিয়ে যায়, কারণ সকালের রোদ্দুরটা এইখানেই প্রথমে এসে পড়ে পৌঁছায়। তো যাই হোক, ওইদিকে কটা মতো কাচাকুচি ছিল বললাম না, ওগুলো সেরে নিয়েছি। কটা মতো বলতে কালকে বিকাল পর্যন্ত অনেক কিছুই কাচাকুচি সেরে রেখেছিলাম। তো সোনা মায়েরই কটা মতো প্যান্ট আর জামা রয়েছে, আর বিশেষ কিছু নেই। আর আজকে তো আমি বাসি কাপড়টা চেঞ্জ করিনি, যেহেতু একেবারে স্নান করে পরে খাবারটা খাবো, তো সেই কারণে আর বাসি কাপড়টা চেঞ্জ করিনি, একেবারে আমি স্নানটা করে নেব। তো যাই হোক, চলুন ওইদিকে আজকে সোনা মায়ের একটা জামা ফিটিং করতে রয়েছে, ওই জামাটা ফিটিং করে নিই, তারপরে না হয় স্নানটা করে নেব। ওই যে সেদিনকে বললাম না যে একটা অনলাইনে জামা অর্ডার করেছিলাম, তো এই হাতের কলকার যে কোনো ডিজাইনের জামা আমার তো ভীষণই ভালো লাগে। তবে আমার নিজেরও একটা শাড়ি কেনার ইচ্ছা ছিল, তবে এই বছরকে আর নিলাম না। এই বছরে আর কোনো রকম ইচ্ছা নেই, যেহেতু সোনা মায়ের পাপা নেই, কোথাও তো যেতেও পাবো না, তো সেই কারণে আর কোনো রকম শাড়িও নিলাম না। মায়ের পাপা বলেছিল যে আমি না হয় পয়সা পাঠিয়ে দিচ্ছি, তুমি না হয় একটা মতো শাড়ি নিয়ে নাও। আনলাম যে না না, এবছরকে আর নেবো না, পরে না থাক, না হয় পরের বছর কি না হয় নিয়ে নেবো। তো সোনা মায়ের জন্য এই জামাটা নিয়েছি
বিশেষ করে। তো আমি নিয়েছি বটে, কিন্তু যেদিনকে অনলাইনে অর্ডারটা এসেছিলো সেদিনকে আমি বাড়িতে থাকিনি। এই জামার পয়সাটা দাদা ভাই দিয়েছে বলতে গেলে চলে। সোনামাকে এই জামাটা ওর জেঠুই দিয়েছে। তো যাই হোক, এই হাতের কলকার ডিজাইনের জামা আমার তো ভীষণই ভালো লাগে। তবে প্রথমে সাইজটা 1 থেকে 2 ইয়ার্সের দিয়েছিলাম, অনেকটাই বড় চলে এসেছিলো। তো সেই কারণে আবারও এক্সচেঞ্জ করে 12 থেকে 18 মান্থস দিয়েছিলাম। এইবারেও দেখছি একই সাইজ চলে এসেছে। তো মা বললো যে তুই আমার কাছকে নিয়ে আসবি, আমি ঠিকঠাক ফিটিং করে দেবো। তো সেই কারণে আমি মায়ের বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। মা বললো তুই প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নে, যেহেতু পিওর কটন, তো সেই কারণে পিওর কটনের যে কোনো জিনিস জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে না জিনিসটা আর একটুকু খাটো হয়। মা যতটুকু বলে থাকে আমি ততটুকুই আপনাদেরকে বলছি, আমার নিজের জ্ঞানে কিন্তু আমি জানি না, এটা মা বলে নয়, এটা কিন্তু সকলেই বলে যে পিওর কটনের জিনিস জল দিয়ে ধুলে নাকি একটুকু খাটায়। এই কারণে সর্বপ্রথম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে সোনামাকে একবার মতো পরিয়েছিলাম, যে দেখলাম যে কতটা কি খাটাতে হবে না হবে, কারণ একদম ফিটিং না হলে খুব একটা বেশ ভালো লাগে না যে কোনো জামা দেখতে। তো দেখলাম যে কাঁধটা একটু 1 আঙুলের মতো মুড়তে হবে, আর এই যে সাইডের একটু একটু জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলি একটু একটু করে মুড়তে হবে। তো সেই কারণে কাঁধটা একটু মতো মুড়লাম, আর ওই যে দুটো সাইডের পাশগুলি 1 আঙুল করে মুড়ছি। এই ঘাংরাটা যেটি রয়েছে এই ঘাংরাটা কিন্তু মুড়বো না, তাছাড়া ঘাংরার যে ডিজাইনটা ওইটাই দেখা যাবে না। তো যাই হোক, এই মুহূর্তে আমার মোড়া কমপ্লিট হয়ে গেল। তো সোনামাকে ফিটিং করিয়ে দেখবো কেমন হচ্ছে না হচ্ছে। যাই হোক, আর বেশি মুড়বো না, কারণ আজকে যা গরম রয়েছে ও এমনিতেই তো এই সকল জামা খুব একটা পরতে পছন্দ করে না। ও একদম সিম্পল জামা পরতে পছন্দ করে। আবার যদি ভীষণ টাইট ফিটিং করে দিই তাহলে ও আরোই পরতে খুঁজবে না। আর এই জামাটি আপনাদের কেমন লাগলো আশা করছি কমেন্ট করে জানাবেন। কেউ যদি এই ড্রেসটির লিঙ্ক চেয়ে থাকেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করছি চেক করে নেবেন। ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 10টা 10-15 মতো বাজবে। এই মুহূর্তে সকালের খাবারটা খেতে বসলাম। ওই যে জামাটি মুড়ে নিলাম, তারপরে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে পরে সোনামাকে খাবার খাওয়ালাম অল্প পরিমাণে, পরে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো মা বললো তুই আগে খাবারটা খেয়ে নে, তারপরে না হয় খেপিকে ঘুম পাড়াবি। তো আমি বললাম যে না না, ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম চলে এসেছিলো। ও আমাকে খেতেও দিত না, আর ও ঘুমানোর জন্য একটু কান্নাকাটি করতো। তো সেই কারণে সর্বপ্রথম ওকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে এই মুহূর্তে আমি মা দুজনেই খাবার খেতে বসেছি। মাও ওই সাইডে বসেছে, আর ঠাকুমা এখনো পর্যন্ত স্নান করছে। ঠাকুমা স্নান করে আসুক, তারপরে নয় খাবারটা খেয়ে নেবে। সত্যি কথা বলতে আজকে মা ডালিয়াটা একটু অন্যরকম ভেবে চাপিয়েছিল, এতটা সুস্বাদু লাগছিল কি বলবো, বলে বোঝাতে পারবো না। মায়ের হাতে যে কোনো জিনিস এমনিতেই অপূর্ব লাগে, আপনাদেরকে বারবার বলেছি, আপনারা হয়তো শুনে শুনে একঘেয়েমি হয়ে গিয়েছে। তবুও আমি বারবারই বলবো যে মায়ের হাতে যে কোনো জিনিস আমার দারুণ লাগে। আর আজকে অন্যরকমভাবে বসিয়েছে বলতে আজকে সবজিগুলো একবার আলাদাভাবে কড়াইয়ে ভেজেছে, আর এই যে ডাল আর ডালিয়াটা একবার ভেজেছে, তারপরে ওই প্রেশার কুকারে কষিয়ে পরে রান্নাটা চাপিয়েছে। যাই হোক, ওইদিকে তো খাবার দাবার সব খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর সোনামাও যখন এই মুহূর্তে ঘুমাচ্ছে, ও তো দুষ্টুমি করবে না এখন। আর এই যে তেল ময়দা ও যদি দেখে, এগুলো সব কিছু ও ঘাটার জন্য একদম রেডি হয়ে আছে। এই কারণে বিশেষ করে আমি মাকে বললাম যে মা আমাকে সব কিছু বার করে দাও, আমি না হয় ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ঠাকুমা এই সবে মাত্র স্নান করে এলো, ঠাকুমা ওইদিকে খাবারটা খাচ্ছে। তো মাকে বললাম তুমি না হয় কলায় আলুটা সেদ্ধ করতে বসিয়ে দাও, আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ঠাকুমা বললো যে তোকে মাখাতে হবে না, তুই না হয় এই মাত্র খাবারটা খেলি, একটুখানি রেস্ট নে, কারণ খাবার খেয়ে ময়দা আরে মাখালে না একটু গাটা গুল্লায়, জানেন তো প্রেশার পড়ে। তো সেই কারণেই বললো। তো আমি বললাম যে না না, এই মুহূর্তে সোনামা ঘুমাচ্ছে, যতটুকু পারি কাজটা এগিয়ে রাখি, তোমারও তো কষ্ট হবে। তো সেই কারণেই বললাম। মাও মানা করছিল, তবে আমি শুনিনি। আর আজকে ঠাকুমাকে রুল ময়দা আনো করিয়েছিলাম 1 কেজি মতো। 1 কেজি মতন করবো না, যেহেতু আমি ঠাকুমা মা আর দিদিভাই আসবে, শুধুমাত্র আমরা এই 4 জন মাত্র সদস্য। তবুও ওই 700 750 মতো করব, কারণ আমাদের বাড়িতে না 1 জন 2 জন ঠিক এসেই যায় আত্মীয় স্বজন। কারণে মা বলে একটু বেশি করে কর, কারণ মা এই বাকুলে 2-3টে ভাই রয়েছে, ওদেরকে ডেকে ডেকেও 1-2 করে দিয়ে থাকে যদি কিছু ভালো আরে খাবার করা হয়। তো সেই কারণে বিশেষ করে একটু বেশি করেই করছি। ওই 750-800 মতো দিয়েছি, পুরো ময়দাটা দিইনি। তো প্রথমে একটুখানি জেলে দেখলাম যে পোকা আরে রয়েছে নাকি, তো দেখলাম যে না নেই। তারপরে পুরো ময়দাটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম, আর অল্প পরিমাণে চিনি দিলাম, আর পরিমাণ মতো ময়ানটাও দিয়ে দেবো। আপনাদেরকে তো এর আগের ভিডিওতে সব কিছুই দেখিয়েছিলাম, যেবারে আমরা ছাতুর কচুরি করেছিলাম সেবারে তো একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছিলাম, কি দিয়েছি না দিয়েছি।
আর নতুন করে বলার কিছু নেই, তবুও বলে দিলাম যে ময়দাটির মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো ময়ানটা দিয়ে দিলাম। প্রথমে নুন আর চিনিটা ভালো করে মিক্স করে পরে আমি তেলের ময়ানটা দিয়েছি। এই মুহূর্তে আমার ময়ানটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে জলটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক চলুন এরপরে ময়দাটা ভালো করে মাখিয়ে নিই। আর সত্যি কথা বলতে সোনামা ঘুমোলে না যে কোনো কাজ আমি নিশ্চিন্তে করতে পারি। আর ও যদি উঠে পড়ে, সেটা শ্বশুর বাড়িতেই হোক বা বাপের বাড়িতেই হোক, আমার যেন কোনো কিছু কাজই নিশ্চিন্তে করতে মন যায় না। শুধু মনে হয় ওকে এক্ষুনি খাবার খাওয়াতে হবে, ওকে ড্রেস চেঞ্জ করাতে হবে, শুধু ওর দিকেই মনটা পড়ে থাকে। এই যে আজকের যে ব্লাউজটি দেখছেন, এইটি আমার সেজ দিভাই দিয়েছি। আর যে শাড়িটি দেখছেন ওইটা তো আপনারা আগেই দেখেইছেন যে বিনোদপুরে পরেছিলাম। তো যাই হোক ময়দাটা বেশ ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে, তেল দিয়ে রেস্টে রেখে দিই। এখন মিনিমাম ঘড়ির কাটায় ওই 12টা 12:30 মতো বাজবে। এই মুহূর্তে আমাদের লুচি ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। ওই যে ময়দাটি আমাদের মাখা কমপ্লিট হলো, তারপরে সোনামা উঠে পড়েছিল। তো ওকে উঠে পড়ে না অল্প পরিমাণে ডালিয়া খাইয়ে দিয়েছিলাম। আজকে তো ভাত রান্না করতে নেই বলা ভুল হবে, ভাত রান্না করতে আছে, তবে না করলে ভালো হয়। আর সোনামা ডালিয়া খেতে পছন্দ করে, তো সেই কারণে আজকে আর ভাত রান্না করিনি, সোনামাকে ডালিয়া খাইয়ে দিয়েছিলাম। তারপরে লুচিগুলি ছেঁকে নিয়েছিলাম। এই মুহূর্তে সব কটা লুচি একদম ছাকা কমপ্লিট হয়ে গিয়েছে। ঘড়ির কাটায় মিনিমাম ওই 1টা মতো বাজছে। এই মুহূর্তে আমি খাবার খেতে বসে পড়েছি। তো দিদিভাইকে বললাম যে চলে আয় মায়ের সাথে, মা গিয়েছিল আর একবার মতন। তো দিদিভাই বললো নাকি যে বাবাকে, দাদা ভাইকে সকলকে খেতে দিচ্ছে, তারপরে আসবে। আর সোনা পাপাও কান্নাকাটি করছিল, তো দিদিভাইয়ের আসতে দেরি হবে বললো। আর আমি সেই যে তখন ডালিয়া খেয়েছিলাম, আর খুব একটা বেশি পরিমাণে খেতেও পারিনি, তো সেই কারণে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। মাকে বললাম যে মা আমাকে না হয় দিয়ে দাও, দিদিভাই আসুক ততক্ষণকে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। সেই কারণে আমি বসে পড়েছি। দুপুরের মেনুতে ছিল এই যে ছাতুর কচুরি, তারপরে ওই চানা মশলা বলে ভুল হবে, আলুতে আর চানা মটরের তরকারি, আর বোঁদে, আর রসগোল্লাও ছিল। রসগোল্লা আমি ওইটা স্কিপ করেছি। আর এই বোঁদেগুলো আমার শ্বশুর মশাই এনে দিয়েছে, বাড়ির জন্য এনেছিল আর মাদের জন্য এনে দিয়েছে। আর আজকে তরকারিটা যেহেতু নিরামিষ, মাই করেছে। সত্যি কথা বলতে গরম মশলা দিয়ে করেছে, এতটাই সুন্দর লাগছে কি বলবো। আর এখনো পর্যন্ত গরম গরম রয়েছে, তো এই কচুরিগুলিও গরম গরম, তরকারিটিও গরম গরম, বেশ খেতে ভালো লাগছে। কিন্তু দাঁড়ান বোঁদেটা খেয়ে পরে দেখি কেমন লাগছে বোঁদেটা দিয়ে। তবে আমার ওই বোঁদেটার থেকে তরকারিটা দিয়ে বেশি খেতে ভালো লাগছে। তো যাই হোক চলুন আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করি। ঘড়ির কাটায় বিকাল ওই 4:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি রেডি হয়ে গিয়েছি, একটু ভিডিও শ্যুট, ফটোশ্যুট সব কিছুই করবো সোনামাকে নিয়ে। অষ্টমীর লুকে একটু আমি যতটুকু পেরেছি মনের মতো সাজাগোজার চেষ্টা করেছি। আর সোনামাকেও সাজিয়ে দিয়েছি ওই জামাটা পরে। আপনাদেরকে দেখাচ্ছি সোনামাকে কেমন সাজিয়েছি না সাজিয়েছি। এই যে দেখবেন আমার ছোট্ট মা দুর্গা কেমন সেজেছে বলুন, কেমন লাগছে জামার ফিটিংটা। একটুকু লুজ হয়েছে কানটা, আর একটু খাটিয়ে দিলে ভালো হতো, তবে ওর কমফর্টেবল হয়েছে। জানে তো ও খুব একটা বেশি অস্বস্তি বোধ করেনি। আর এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল যে সোনামাকে নিয়ে একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট করবো এইভাবে লাল শাড়ি, লাল জামা পরিয়ে। তবে ইচ্ছাটা পূরণ হলেও কেমন জানি একটু খুঁত রয়ে গিয়েছে, কারণ সোনামায়ের পাপা থাকলে এটা আরোই ভালো হতো। জানেন তো, সোনামায়ের পাপা থাকলে ওকেও একটু লাল পাঞ্জাবি বা সাদাতে লালে পাঞ্জাবি পরাতাম, তিনজনা মিলে ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতাম, ওইটা যেন আরোই ভালো হতো। তো যাই হোক এই মুহূর্তে আমরা ছাদেতে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের মানে ভিডিও শ্যুট হচ্ছে, তো ওই ভিডিও শ্যুটের একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সোনামা মোটেও থাকতে খুঁজছে না, ওর ছবি খুব একটা বেশ ভালোভাবে তুলতে পারি না, ওর সিঙ্গেল ছবি। তবে আমার আর ওর ছবিগুলো বেশ মোটামুটি ভালো এসেছে। তো এটা না হয় আপনাদেরকে কমিউনিটি পোস্টের সাহায্যে বা যদি শর্টের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করে দেবো। যাইভাবে শ্যুট যখন করেছি, তো অনেক কষ্ট করে শ্যুটটা করেছি। আর মানে সে যে ভালো ভালো ছবিগুলো তুলেছি, ওইটা আমার একটা বন্ধু তুলে দিয়েছে, এত হেল্প করেছে কি বলবো। এই যে দেখুন দুষ্টুমি আরাম হয়ে গেলো, ও আর থাকতে খুঁজছে না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করতে পারবো না, অবস্থা পুরো খারাপ। এরপরে আমি ড্রেস চেঞ্জ করবো, যে পরে ওকে ড্রেস চেঞ্জ করাবো। ও তো ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।